হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি ইংলিশ সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। আজকে তোমাদের বলে দেবো ইংলিশের কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো বা কোন কোন জায়গাগুলো ভালো করে দেখে গেলে তোমরা অনায়াসী পরীক্ষাতে ইংলিশে 50-এ 50 পাবে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা কিন্তু 50-এর মধ্যে হবে। ঠিক আছে, তাহলে দেখে নাও কোন কোন সিলেবাসে তোমাদের অধ্যায়গুলো রয়েছে। থাকবে লেসন 5, লেসন 6, লেসন 7, ঠিক আছে, লেসন 8 এবং লেসন 9 সামার ফ্রেন্ডস। বোঝা গেল? লেসন 9 পর্যন্ত তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে। যদি কোনো স্কুলের থেকে অন্য কোনো লেসন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেটা আলাদা করে ভিডিওতে দিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু এটাই হচ্ছে তোমাদের বেসিক সিলেবাস, যেটা তোমাদের প্রায় স্কুলেই কিন্তু করছে। ঠিক আছে, কিছু হতেই পারে কোনো স্কুলে হয়তো কোনো লেসন এক্সট্রা দিয়েছে বা অন্য লেসন ধরে পড়াচ্ছে, তো সেটা তোমাদের আগে থেকে বলে রাখলাম আমি। যদি তোমাদের সিলেবাস অন্য কোনো লেসন থাকে তো অবশ্যই আমার কমেন্টে জানিও। কিন্তু বেসিক্যালি 7 থেকে 9, 5 থেকে 9 পর্যন্ত লেসন কটাই হবে। ঠিক আছে, ইংলিশ সাজেশনের ক্ষেত্রে দুটো জিনিস তোমরা মাথায় রাখবে। সেটা হচ্ছে তোমাদের যে পরীক্ষাতে প্রশ্নগুলো দেয় সেটার ক্ষেত্রে কিন্তু একটা প্যাসেজ তুলে দেয়। এর আগেও তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা কিন্তু জানো যেই প্যাসেজটা তোমাদের পরীক্ষাতে তুলে দেবে সেটা দু রকম ভাবে থাকবে, একটা হবে সিন আর একটা হবে আনসিন। কিন্তু সিনটা কি? এই যে সমস্ত লেসন তোমাদের পরীক্ষাতে রয়েছে, প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য সি, দ্য কিংস টেল, হ্যাপি প্রিন্স, সামার ফ্রেন্ডস, এখান থেকে তোমাদের তুলে ধরবে একটা যে কোনো। আর আনসিন বলতে যেটা তোমাদের পুরোটা অজানা থাকবে সেই রকম থেকে একটা গল্প থেকে তুলে দেবে এবং সেই রিলেটেড প্রশ্ন দিয়ে থাকবে। মানে সিনের ক্ষেত্রেও সেই রিলেটেড প্রশ্ন টপিক ওয়াইজ, আর আনসারের ক্ষেত্রেও সেই টপিকটার ওয়াইজ প্রশ্ন দেওয়া থাকবে। তো তোমাদের প্রশ্নের মধ্যে কি কি থাকবে আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি। ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর ওয়ান লাইন কোয়েশ্চেন আনসার, এইগুলো তোমাদের সিন থেকে এবং আনসিন থেকে সেম ভাবেই প্রশ্ন উত্তর থাকবে। তো তোমাদের যেটা তোমাদের মাথায় রাখতে হবে যে কোন কোন জায়গাগুলো ভালো করে পড়ে গেলে অবশ্যই পরীক্ষাতে অন্তত সিনগুলো কমন পেয়ে যাও, তাই না? কারণ তোমাদের দেখো স্টোরি কতগুলো আছে, 1, 2, 3, 4, 5টা লেসন তোমাদের নিয়ে কিন্তু পরীক্ষাটা হবে। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে এই 5টা লেসন পুরোটা পড়ে যাওয়া তো সম্ভব না। এবার কোন কোন জায়গাটা ভালো করে পড়লে তোমরা কমন পেতে পারো সেটা তোমাদের দেখা দরকার, তাই তো? তো চলো দেখে নাও কি কি করবে। তারপর তোমাদের রয়েছে গ্রামারটাও বলে দেবো, আর রয়েছে তোমাদের রাইটিং। তো এই 4টে স্টেপে তোমাদের পরীক্ষাটা হবে। তো সিন, আনসিন, গ্রামার আর রাইটিং। তো সিন কি কি করবে সেটা একবার প্রথমেই দেখে নাও। ঠিক আছে, আর আমি যে সমস্ত কথাগুলো বলছি সেগুলো কিন্তু মন দিয়ে প্রত্যেকে শোনো, কিন্তু না হলে কিন্তু অনেকটা অসুবিধা হয়ে মানে প্রত্যেকেরই হয়ে যাবে। ঠিক আছে, কারণ ইংলিশটা কিন্তু আমরা ভাবি অনেক কঠিন, বাট একটু যদি লজিক্যালি ভেবেচিন্তে পরীক্ষা দিতে যাও প্রত্যেকেরই পরীক্ষা কিন্তু ভালো হতে বাধ্য। প্রথমে দেখো রয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর, লেসন 5, উইলিয়াম সমারসেট মৌঘাম। রাইটারের নামটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে, মনে থাকে জানো। তারপর দেখো কি কি করবে, এখান থেকে কোন কোন জায়গাটা সিনের জন্য পড়ে রাখবে সেটা ভালো করে দেখে নাও। প্রিন্সেস সেপ্টেম্বর থেকে একদম এই পাতাতে শেষের দিকে দেখো পার্চ, এইটা প্যাসেজ ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের সিনের ক্ষেত্রে। ঠিক আছে, এইটা তুলে দিয়ে তোমাদের প্রশ্ন দিতে পারে, তাই জায়গাটা ভালো করে পড়বে। ইউনিট 2 চলে এসো পাতা নম্বর 43, সাডেনলি থেকে। আমি কিন্তু সিন কমন দিচ্ছি তোমাদের, সাডেনলি থেকে একদম ইনস্টিট পর্যন্ত। পাতা নম্বর 43 কিন্তু ইনস্টিট পর্যন্ত, এটা কিন্তু সিনের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, করবে। তারপরে ইউনিট 3 45 পাতাতে অর্থাৎ 45 পেজে সি পিকড আপ থেকে একদম নিচে চলে এসো বিটিং স্কিল পর্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে সাজেশন তোমাদের সিনের জন্য। ঠিক আছে, যে সমস্ত জায়গাগুলো আমি বলছি এগুলো একটু বেশি জোর দিয়ে পড়বে এবং এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে সেগুলো বেশি করে পড়বে। ঠিক আছে, এরপরে লেসন 6, দ্য সি, জেমস রিভস। ঠিক আছে, বাংলার ক্ষেত্রে হোক বা ইংরাজির ক্ষেত্রে হোক, কবিতা হোক বা গদ্য হোক, যেটার ক্ষেত্রেই হোক না কেন লেখকের নাম সহ পাঠটির নাম বা লেসনটির নাম ভালো করে কিন্তু পড়বে প্রত্যেকেই। কারণ অনেক সময় কিন্তু পরীক্ষাতে প্রশ্ন দিচ্ছে যে হু ইজ দ্য রাইটার অফ দ্য পোয়েম সি, অথবা হু ইজ দ্য রাইটার অফ প্রিন্সেস সেপ্টেম্বর। ঠিক আছে, তাই রাইটার নামগুলো প্রত্যেকটা বানান সহ ভালো করে প্র্যাকটিস করবে। দ্য সি থেকে একদম পুরো ঠিক তার নিচে যেটা রয়েছে হলোজ, লং অ্যান্ড লাউড, এই পর্যন্ত ভালো করে পড়ে রাখবে কবিতাটা, দুটো প্যাসেজ আর কি। ঠিক আছে, দুটো স্ট্যান্ডাটা ভালো করে পড়বে, লাস্টেরটা না পড়লেও চলবে, দুটো স্ট্যান্ডাটা খুঁটিয়ে পড়বে। ঠিক আছে, আর রেড কালার যে ওয়ার্ড গুলো দেখছো এগুলোর মিনিং গুলো করে রাখবে। ঠিক আছে, এরপর চলে এসো লেসন 7, দ্য এ কিংস টেল। এ কিংস টেল থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন বেশি আসার সম্ভাবনা রয়েছে, তো সিন বেশি আসতে পারে। মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো থেকে সিনের জন্য করবে, এখান থেকে একদম তার পরের পাতায় থ্রোন পর্যন্ত একটা প্যাসেজ হতে পারে। তারপর দ্য কিং থেকে একদম ওন সন পর্যন্ত একটা প্যাসেজ হতে পারে। এগুলো কিন্তু সব সিনের জন্য ইম্পর্টেন্ট, মানে বেশি ভালো, মানে জোর দিয়ে এগুলো পড়বে। ঠিক আছে,
18 ইয়ার্স পাস্ট, ঠিক এখান থেকে ভালো করে দেখে নাও, ইউনিট 2 পেজ নাম্বার 62 থেকে 18 ইয়ার্স পাস্ট থেকে তারপরের পাতা স্টোন পর্যন্ত প্যাসেজ ইম্পর্টেন্ট। তার ঠিক নিচে আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড থেকে ইমারল্যান্ড পর্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে প্যাসেজের জন্য, ঠিক আছে। তারপরের পাতাতে পাতা নম্বর 64 দেখো রয়েছে কিং আর্থার কুড গিফট পিস, এইখান তারপরের পাতায় ওয়াটার পর্যন্ত কিন্তু তোমাদের প্যাসেজের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, অর্থাৎ এই প্যাসেজগুলো তোমাদের পরীক্ষাতে দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। তাই যে সমস্ত জায়গাগুলো আমি বলছি সেগুলো প্রত্যেকটা জায়গা ভালো করে পড়বে। এরপরে লেসন 8 দ্য হ্যাপি প্রিন্স অস্কার ওয়াইল্ড বা ওয়াইল্ড যেটা বলবে, তো এটাও রাইটার সহ ভালো করে নামটা মনে রাখবে, রাইটার সহ আর কি। আর কোন স্টোরি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু এই লেখকের সম্পর্কে জায়গাটা দেওয়া থাকে, এটাও কিন্তু একবার ভালো করে চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে। হ্যাপি প্রিন্স কোথা থেকে নেওয়া হয়েছে, এটা একদম স্টুডেন্ট 2 এখান থেকে পড়বে প্যাসেজের জন্য। স্টুডেন্ট 2 থেকে দেখতে পাচ্ছ পাতা নম্বর 71 এ রয়েছে স্টুডেন্ট 2 থেকে, তারপরের পাতাতে 72 তে ইন মাই ল্যান্ড পর্যন্ত পড়ে রাখবে। পাতা নম্বর 75 এ সোয়ালো আই ফিল সরি লুকিং অ্যাট ইউ, 75 পেজে ঠিক নিচে দেখো রয়েছে ওভার জয়েড, এই পর্যন্ত পড়বে। পাতা নম্বর 77 এ গার্ল দ্যাটস সো নাইস থেকে একদম ঠিক নিচে গ্রেট টানিক পর্যন্ত পড়বে। দ্য সোয়ালো ফলস ডাউন থেকে একদম ঠিক নিচে এনি মোর পর্যন্ত পড়বে 78 পাতায়। সামার ফ্রেন্ডস এর রাইটার হচ্ছে মেরি ল্যাম্ব, মনে রাখবে। তো সামার ফ্রেন্ডস কবিতাটা তোমাদের আমি বলবো দ্য সোয়ালো থেকে একদম ঠিক তার নিচে সাইড টুমরো এতদূর পর্যন্ত কিন্তু পড়বে, ঠিক আছে। এই সামার ফ্রেন্ডসটা কিন্তু বলতে গেলে পুরোটাই, এবং সামার ফ্রেন্ডসের যে অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 2 রয়েছে সেগুলো ভালো করে দেখবে, অ্যাক্টিভিটি 5 এর গুলো দেখবে শুধু ডিয়ারটা বাদ দিয়ে, ঠিক আছে। এবিসি 3টে দেখবে অ্যাক্টিভিটি 5 এর, ওকে। তো এই হলো তোমাদের সিন সাজেশন, যেগুলো আমি দেখালাম, যে জায়গাগুলো আমি দেখালাম প্রত্যেকটা জায়গা ভালো করে পেন দিয়ে দাগিয়ে রাখবে নিজেদের টেক্সট বুকে, তাহলে তোমাদের পড়তে আরো ভালো সুবিধা হবে। আমি যেগুলো বললাম সেগুলো ভালো করে দেখে যাবে পরীক্ষাতে, এর মধ্যেই কমন চলে আসবে, এটুকু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরপর আসছি আনসিন সাজেশন দেওয়ার মতো কিছুই নেই, শুধু দুটো কথা বলে রাখবো। সেটা হচ্ছে যেই প্যাসেজটা তুলে দেবে আনসিনের জন্য সেই প্যাসেজটা ভালো করে পড়ে নেবে দুবার, পরীক্ষার সময় কথা বলছি, দুবার পড়ে নেবে। তারপর যে সমস্ত কোয়েশ্চেন গুলো দেওয়া থাকবে সেই সমস্ত কোশ্চেনের আনসার গুলো প্যাসেজের মধ্যে খোঁজার চেষ্টা করবে, ঠিক আছে। এবার যারা ইংরেজি ভালো পারো তারা তো অনায়াসই খুঁজে ফেলবে, আর যারা ইংরেজি ভালো রিডিং করতে পারো না তাদের জন্য একটা টোটকা বলে রাখছি, যে সমস্ত কোশ্চেন গুলো দেখে রাখবে, যে কোশ্চেন গুলো এসছে আনসিনে, সেই কোশ্চেনের লাইনটা প্যাসেজের মধ্যে খুঁজবে, যে এই লাইনটা প্যাসেজের কোন জায়গাটা রয়েছে, সেই লাইনটা পুরোটা ধরে আনসারটা লিখে দেবে একদম পুরো ফুল স্টপ পর্যন্ত, ঠিক আছে। যারা ইংলিশে খুব একটা ভালো পারো না, আর যারা বুঝতে পারছো যে এটার মধ্যে কোনটা আনসার তারা গুছিয়ে লিখবে, এটাই যা, ঠিক আছে। কিন্তু লিখে আসো কিন্তু প্রতিটা স্টুডেন্টকেই বলছি, ছেড়ে এসো না কেউই, ঠিক আছে। কারণ সিন আনসিনই কিন্তু অনেকটা নাম্বার দেওয়া থাকবে, বলতে পারো হাফ নম্বর কিন্তু তোমাদের প্রায় সিন আনসিনই দেওয়া থাকবে। 50-এ পরীক্ষা হয়েছে তো কি হয়েছে, তার মধ্যে সিন আনসিনে হয়তো তোমাদের 25 নম্বর থাকতে পারে সিন আনসিন মিলিয়ে, বাকি 25 থাকবে বাকিগুলো মিলিয়ে, বুঝতে পারছো। হয়তো রাইটিং আর গ্রামার মিলিয়ে বাকি 25, কিন্তু সিন আনসিন দিয়ে হয়তো 25, তাহলে 25 কত হলো 50, তাহলে 25 নাম্বার যদি তোমরা পুরোটাই যদি পেয়ে যেতে পারো তাহলে ভাবো অনায়াসই তোমরা পাশ করে যাবে, বুঝতে পারছো আমার কথাটা। তাই আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনে যাও, ঠিক আছে। এরপর চলে আসো গ্রামার কি কি করবে। গ্রামার যেগুলো তোমাদের রয়েছে সেগুলো বেশিরভাগ কিন্তু টেক্সচুয়াল গ্রামারই পরীক্ষাতে তুলে দেয়, ঠিক আছে। তাই টেক্সটটা ভালো করে খুঁটিয়ে দেখো কোন কোন গ্রামার গুলো আছে। রয়েছে ফ্রেজ, এই ফ্রেজ থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন থাকবে। কিরকম কোয়েশ্চেন থাকবে, অ্যাক্টিভিটি 8 এটা ফলো করো, পেজ নাম্বার 47 বলছি ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু নট হ্যাভ এ সাবজেক্ট অর এ প্রেডিকেট। বলছে এই সমস্ত বাক্যগুলোর মধ্যে সেই সমস্ত গ্রুপ অফ ওয়ার্ডস গুলোকে আন্ডারলাইন করো যেগুলোতে সাবজেক্ট বা প্রেডিকেট কিছুই নেই। ডু নট হ্যাভ এ ফাইনাইট ভার্ব, কোনো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়াও নেই। ডু নট মেক কমপ্লিট সেন্স, কোনো একটা কমপ্লিট ব্যাপারটা বোঝাচ্ছে না, তাহলে সেই ওয়ার্ড গুলো কোনগুলো তাদের তলে আন্ডারলাইন করো। তো প্রথমে রয়েছে কি, হামটি ডামটি স্যাট অন এ ওয়াল, হামটি ডামটি একটি পাঁচিলের উপর বসেছিল। তাহলে এখানে কোন গ্রুপ অফ ওয়ার্ডস গুলো যার মধ্যে কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই। যদি আমি বলি স্যাট অন এ ওয়াল, স্যাট অন এ ওয়াল মানে কি পাঁচিলের উপর বসেছিল, তাহলে এখানে সাবজেক্ট কে, সাবজেক্টই বাকে আর প্রেডিকেটই বাকে, ঠিক আছে, বোঝা যাচ্ছে না। তারপরে কি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ইন দ্য ইস্ট পূর্ব দিকে, এর মধ্যে কোনো সাবজেক্ট বা প্রেডিকেট পাচ্ছ, কোনো ফাইনাইট ভার্ব পাচ্ছ, বা কোনো কমপ্লিট সেন্স আসছে। ইন দ্য ইস্ট মানে কি বোঝাচ্ছে, এরকম দ্য ফার্মার লিভড ইন এ হাউস মেড অফ স্ট্র,
মেড অফ স্ট্র, খড় দিয়ে তৈরি। ঠিক আছে, চাষিটি এমন মানে একটি খড়ের তৈরি বাড়িতে থাকতো। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে এই বাক্যগুলোর মধ্যে এই যে গ্রুপ অফ ওয়ার্ডস গুলো তাহলে আমরা আন্ডারলাইন করেছি, সেগুলোর কিন্তু কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই, আর কোনো কি নেই, কমপ্লিট সেন্স নেই। তো এরকম বোঝালে সেই সমস্ত গ্রুপ অফ ওয়ার্ডস গুলোকে আমরা কি বলি, ফ্রেজ বলি। তাহলে পরীক্ষাতে তোমাদের মানে এরকম প্রশ্ন দিতেই পারে যে আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস বা আন্ডারলাইন দ্য ফ্রেজ, আন্ডারলাইন দ্য ফ্রেজ। বোঝাতে পারলাম? হয়তো এই সেন্টেন্স গুলো না দিয়ে অন্য সেন্টেন্স দিল, বাট দিল তোমাদের ফ্রেজ আইডেন্টিফাই করতে। বুঝতে পারছি? সবসময় যে গ্রামার যে হুবহু তুলে দেয় তা কিন্তু না, কিন্তু যে সমস্ত গ্রামার তোমাদের টেক্সটে থাকে সেই গ্রামার গুলোই তোমাদের পরীক্ষাতে থাকে। এইটাই হচ্ছে মুদ্রা কথা। অনেকে ভাবো যে এইটা তো দেয়নি, না, তোমাদের পরীক্ষাতে দেবে এই ফ্রেজ থেকে কোয়েশ্চেন। বুঝতে পারছি? তাই তোমাদের কি করতে হবে, ফ্রেজটা কি জানতে হবে, তাই না? কি ফ্রেজ তোমাকে জানতে হবে, বুঝতে হবে, তারপর তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে হ্যাঁ এইটা হচ্ছে ফ্রেজ। তাহলে আমরা কি কি জানলাম? ফ্রেজের কোনো সাবজেক্ট বা প্রেডিকেট থাকে না, ফ্রেজের কোনো ফাইনাইট ভার্ব থাকে না, আর ফ্রেজের কোনো কমপ্লিট, কথাটা পড়ে তুমি বুঝতে পারবে যে এই কথাগুলোর মধ্যে কোনো একটা কমপ্লিট পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, কমপ্লিটনেস একটা ব্যাপারটা কিন্তু পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে সেগুলোকে আমরা বলবো ফ্রেজ। বুঝতে পারছি? তাহলে অ্যাক্টিভিটি 8 এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, তো এই ফ্রেজ কিন্তু 3 রকমের, অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপরে পাতাতে দেখো রয়েছে অ্যাডভার্ব ফ্রেজেস, আর তার ঠিক নিচে রয়েছে নাউন ফ্রেজেস। বোঝা গেল? তাহলে ফ্রেজ 3 রকমের পেলাম, অ্যাডজেক্টিভ ফ্রেজেস, নাউন ফ্রেজেস আর অ্যাডভার্ব ফ্রেজেস। ঠিক আছে, তো দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনগুলো। গ্রামার এমনই একটা টপিক যেটা তুমি হয়তো ডেফিনেশন পড়ে মনে রাখতে পারবে না, বাট এক্সাম্পল গুলো পড়লে ভালো মনে রাখতে পারবে। ঠিক অ্যাক্টিভিটি 8 বিটা ফলো করো। In the following sentences, underline the group of words that do not work of an adjective. Do not নয়, that do work। ভুল বললাম, নটটা বলা উচিত হয়নি, যেহেতু এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ মতো তো কাজ করবেই। বলছে যে সমস্ত গ্রুপ অফ ওয়ার্ড বা গ্রুপ অফ যেগুলো আমি দাগালাম সেইগুলো যদি অ্যাডজেক্টিভের মতো করে কাজ করে তাহলে সেগুলোকে তোমরা বলবে অ্যাডজেক্টিভ ফ্রেজেস। যেমন হি ওয়াজ আ ম্যান ফুল অফ হোপ, তাহলে সে এমন একটি লোক যার মধ্যে কি ছিল, আশা ভর্তি, বা তিনি বলতে পারো আশায় পরিপূর্ণ একটা মানুষ। তাহলে এখানে ফুল অফ হোপটা কিন্তু এখানে কাকে ইন্ডিকেট করছে, একটা ম্যানকে। একটা ম্যানের পুরো অ্যাডজেক্টিভ হচ্ছে ফুল অফ হোপ, বাট ফুল অফ হোপটা কিন্তু কিছু গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই। বুঝতে পারছি? তাহলে এখানে ফুল অফ হোপটা হচ্ছে ফ্রেজেস, বাট কোন ফ্রেজেস? অ্যাডজেক্টিভ ফ্রেজেস। তোমরা জানো ছোটবেলায় পড়েছো অ্যাডজেক্টিভ কোনগুলো, যেগুলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থান পরিবর্তন বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? খুব সহজ, একটু ধৈর্য করে কথাগুলো শুনে যাও, প্রত্যেকের দেখবে পরীক্ষা খুব ভালো তো হবেই, প্লাস এই গ্রামারের জিনিসগুলো মাথায় ঢুকে যাবে। আর হ্যাঁ, তোমাদের যদি আলাদা করে কোনো গ্রামার কোনো চ্যাপ্টার বোঝার দরকার হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের আলাদা করে একটা ভিডিওতে গ্রামারগুলো বোঝাবো। কিন্তু যাদের জানার দরকার আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কিন্তু। ঠিক আছে, কারণ এখন আমি যেহেতু সাজেশনগুলো বলছি সেক্ষেত্রে হয়তো অতটা ডিটেলসে আমার বলাটা সম্ভব হবে না। আলাদা একটা ভিডিওতে শুধুমাত্র এই গ্রামারের এই যে সমস্ত টপিক তোমরা বলবে সেগুলো নিয়ে যখন আমি আলোচনা করব সেখানে হয়তো ডিটেলসে বলে দেওয়া সম্ভব হবে। বুঝতে পারছো আমার কথাটা? আচ্ছা, তাহলে তোমাদের কি বললাম, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আ নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন। আ নেকলেস অফ গ্রেট ভ্যালু অর্থাৎ একটা দামি হার, একটা নেকলেস যে কিনা খুব মূল্যবান সেটা চুরি হয়ে গেছে, ওয়াজ স্টোলেন, সেটা কি হয়ে গেছে, চুরি হয়ে গিয়েছিল। তাহলে এখানে কোনটা তোমরা নিজেরাও চেষ্টা করো, আর যারা পারছো তারা আমাকে আমার বলার আগে কমেন্টে পাঠিয়ে মানে কমেন্ট বক্সে লিখে দাও। বুঝতে পারছো? আর নেকলেস অফ গ্রেট ভ্যালু, তাহলে এখানে আনসার হবে অফ গ্রেট ভ্যালু, যেটা কিনা মূল্যবান, এটা তো একটা অ্যাডজেক্টিভ। মালাটা কেমন, দামি একটা মালা। বুঝতে পারছো? তাহলে দামি কথাটা তো নাউনকেই কোয়ালিফাই করছে, তা নাউন কি এখানে নেকলেস, কিন্তু এইগুলোর মধ্যে কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ফ্রেজ। এবং কেন অ্যাডজেক্টিভ হলো, যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে তার জন্য। বুঝতে পারছো? তারপর দিস ইজ আ টেবিল মেড অফ উড, এই হলো একটা টেবিল যেটা কিনা কাঠ দিয়ে তৈরি। তাহলে এখানে তোমরাই চেষ্টা করো এখানে কোনটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, তাহলে বুঝতে পারবো তোমরা প্রত্যেকে এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা বুঝে গেছো। এটা কিন্তু তোমরা প্রত্যেকেই পারবে, সেই জন্য তোমাদের হোমওয়ার্ক দিলাম। তারপরে রয়েছে অ্যাডভার্ব ফ্রেজেস। কি রয়েছে? অ্যাডভার্ব ফ্রেজেস, সেই একই ব্যাপার। অ্যাডভার্ব হচ্ছে যেটা ভার্বকে
ইন্ডিকেট করবে। যেমন দ্য বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ, পাখিটা দাঁড়িয়ে আছে কোথায়? খাঁচাটির কোণে। তাহলে ইন দ্য কর্নার অফ হিজ কেজ যেটা রয়েছে এটাই হবে কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ, বুঝতে পারছি। তারপর দেখো রয়েছে হি স্পোক ইন এ কনফিডেন্ট ম্যানার, তাহলে ইন এ কনফিডেন্ট ম্যানারটা হচ্ছে স্পোক ইন্ডিকেট করছে, মানে সে বললো, কেমন ভাবে বললো? ইন এ কনফিডেন্ট ম্যানার, অর্থাৎ সে বেশ আত্মবিশ্বাস নিয়ে কিন্তু কথাটা বলেছিল। তাহলে সেক্ষেত্রে ইন কনফিডেন্ট ম্যানারটাই কিন্তু তোমাদের অ্যাডভার্ব ফ্রেজের কাজ করছে। ইটস রেইনিং অ্যাট দিস মুমেন্ট, ইটস রেইনিং, বৃষ্টি হচ্ছে কখন? অ্যাট দিস মুমেন্ট, সেই মুহূর্তে, বুঝতে পারলাম। তাহলে এটা কিন্তু অ্যাডভার্বের কাজ করছে। অ্যাডভার্ব তোমরা জানো প্লেস হতে পারে, অ্যাডভার্ব অফ টাইম হতে পারে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হতে পারে, অ্যাডভার্ব অফ ম্যানার হতে পারে। অ্যাডভার্বে তোমরা ভাগগুলো নিশ্চয়ই পড়েছো ক্লাস 7-এ, তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে এগুলো প্রত্যেকটা কিন্তু অ্যাডভার্বের কাজ করছে, বুঝতে পারলাম। আচ্ছা, তার ঠিক নিচে রয়েছে নাউন ফ্রেজেস, যেটা নাউনকে ইন্ডিকেট করবে। যেমন ট্রাভেলিং বাই ট্রেন গিভস মি গ্রেট প্লেজার, ট্রাভেলিং বাই ট্রেন, তাহলে এখানে বুঝতেই পারছো কোনটা হবে নাউন ফ্রেজেস? ট্রাভেলিং বাই ট্রেন, অর্থাৎ ট্রেনে ঘোরাটা আমাকে খুব আনন্দ দেয়। দ্য চাইল্ড রিফিউজ টু অ্যান্সার মাই কোয়েশ্চেন, বাচ্চাটি কি করলো? আমার অ্যান্সারের মানে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলো। তাহলে অ্যান্সার, টু অ্যান্সার মাই কোয়েশ্চেন, আমার প্রশ্নের উত্তর দিতে, এটা হচ্ছে কিন্তু নাউন ফ্রেজ, বুঝতে পারলাম। তারপর হি ওয়ান্টেড টু গো হোম, টু গো হোম, এটা কিন্তু নাউন ফ্রেজ, বুঝতে পারলাম। অর্থাৎ সে বাড়ি যেতে চেয়েছিল, সে চেয়েছিল বাড়ি যেতে, তাহলে বাড়ি যেতে কথাটা তো টু গো হোম। বাংলায় যদি বলি বাড়ি যেতে, তাহলে সেখানে বাড়িতে মধ্যে না আমরা কোনো সাবজেক্ট বা প্রেডিকেট পাচ্ছি, না আমরা কোনো ফাইনাইট ভার্ব পাচ্ছি বা সমাপিকা ক্রিয়া পাচ্ছি, নাকি আমরা কোনো কমপ্লিট সেন্স পাচ্ছি। একটা কিছু মনে হচ্ছে যেন আছে, থেকে যাচ্ছে, একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেক্ষেত্রে সেগুলো সব কিন্তু ফ্রেজের মধ্যে পড়ে যাবে, বুঝতে পারলাম। তাহলে এগুলো সবটাই হচ্ছে নাউন ফ্রেজেস। তাহলে অ্যাক্টিভিটি 8 ABCDE প্রতিটাই ভালো করে করবে গ্রামারের জন্য। তার ঠিক পরে পাতা চলে এসো, দেখো বলেছে এরকম কোয়েশ্চেন পরীক্ষাতে থাকবে, আন্ডারলাইন দ্য ফ্রেজেস অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফ্রেজ, অর্থাৎ আন্ডারলাইন করার পর তোমাকে বলতে হবে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি নাউন ফ্রেজ নাকি অ্যাডভার্ব ফ্রেজ, বুঝতে পারছো? তাই এটা তোমরা প্রত্যেকেই বাড়িতে দেখবে। তারপর চলে এসো অ্যাক্টিভিটি 8F, কি বলেছে? ক্লজ, দেখতে পাচ্ছ ক্লজ কি? In the following sentence, underline the group of words that have a subject and a predicate and form parts of the main sentence and have finite verb, মানে ঠিক উল্টো, ফ্রেজের উল্টো বলতে পারো ক্লজ। দেখো এর মধ্যে সাবজেক্ট প্রেডিকেট দুটোই থাকবে, একটা মেন সেন্টেন্সের ভাব থাকবে, আবার ফাইনাইট ভার্বও কিন্তু এর মধ্যে থাকবে। তাহলে বলতেই পারি ফ্রেজ আর ক্লজ খানিকটা অপোজিট। দেখো এখানে ডেফিনিশন দেওয়া রয়েছে, দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট অফ ইটস ওন, নিজস্ব সাবজেক্ট প্রেডিকেট থাকবে। ফর্ম পার্টস অফ সেন্টেন্স, মানে সেন্টেন্সের একটা পার্ট তৈরি হবে, অ্যান্ড হ্যাভ ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়াটা থাকবে। সাচ এ গ্রুপ অফ ওয়ার্ডস ইজ কল্ড ক্লজ, বুঝতে পারছো? আর একে বলা হয় ক্লজ। কোথায় বাংলা মানে যদি বলো তাহলে হবে খণ্ড বাক্য। তো দেখো প্রথমটা করলেই বুঝতে পারবে, হি ওয়াজ সারপ্রাইজড ওয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ, শি ওয়াজ সারপ্রাইজড ওয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ, সে খুব অবাক হয়েছিল যখন সে তাকে খাঁচার দিকে নিয়ে গিয়েছিল, ঠিক আছে? তাহলে এখানে কোনটা ক্লজ? দেখো সে খুব খুশি হয়েছিল, খুশি যে হয়েছিল তার প্রধান কারণটা কি? তাকে কেজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে when she carried him to the cage, এইটা কিন্তু এই সেন্টেন্সের ক্লজ, বুঝতে পারলাম। যখন তাকে খাঁচার কোণে নিয়ে যাওয়া হয়েছিল, he was surprised, সে অবাক হয়ে গিয়েছিল, বুঝতে পারলাম। he drew a picture which was very beautiful, সে একটি ছবি এঁকেছিল যেটা কিনা খুব সুন্দর হয়েছিল, বোঝা গেল? যেটা ছিল খুব সুন্দর। I did not go to school as I was unwell, বলছে আমি বিদ্যালয়ে যাইনি কারণ আমি অসুস্থ ছিলাম, আমি বিদ্যালয়ে যাইনি কারণ আমি কি ছিলাম? অসুস্থ ছিলাম। তাহলে এখানে as I was unwell এইটা কিন্তু এখানে ক্লজ হবে, যেহেতু অসুস্থ ছিলাম তাহলে স্কুলে যাইনি কি জন্য? প্রধান কারণটা কি? আমি অসুস্থ ছিলাম বলে। Indian cricket team is confident that it will win the match, ভারতীয় ক্রিকেট দল খুব আত্মবিশ্বাসী যে তারা খেলাটিতে জিতবে। তাহলে তারা যে জিতবে
বা কনফিডেন্স তাদের যে ছিল সেটা কেন ছিল, তাদের আত্মবিশ্বাস তারা কেন ছিল, কারণ তারা খেলাটাতে কি করবে, জিতবে। তাহলে দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচটা হচ্ছে কিন্তু একটা ক্লজ। বোঝা গেল? এই যে আন্ডারলাইন করলাম যে সমস্ত ওয়ার্ড গুলো, এই গ্রুপ অফ ওয়ার্ডস গুলো, এগুলো কিন্তু প্রতিটাই কিন্তু সাবজেক্ট প্রেডিকেট রয়েছে, তার মধ্যে ফাইনাইট ভার্বও রয়েছে, আবার কমপ্লিট সেন্সও রয়েছে। সেক্ষেত্রে এগুলো হচ্ছে কিন্তু ক্লজ। বুঝতে পারছো? এভাবে তোমাদের আন্ডারলাইন করতে দিতে পারে ক্লজ কোনগুলো। ক্লজ এখানে দুটো কম টাইপ দেওয়া আছে, মেইন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, মেইন ক্লজ কোনটা? The parts of the sentence that you have underlined have subject and predicate of their own, make complete sense, can stand on their own. এগুলো হচ্ছে প্রিন্সিপাল, অর্থাৎ নিজের ওপর নিজে ভরসা করে থাকবে, সেটা হচ্ছে মেইন ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলো? The parts of the sentence that you have circled have subject and predicate of their own, depend on the principal clause. মানে এটা কিন্তু পুরোটাই প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড থাকবে। যেরকম ওপর দিকে চলে এসো, দেখো রয়েছে when she awoke the next day, the little bird was still sitting there. যখন সে ঘুম থেকে উঠেছিল, মানে পরের দিন যখন সে ঘুম থেকে উঠেছিল, ছোট্ট পাখিটি তখনও সেখানে বসেছিল। বুঝতে পারছো? তাহলে এখানে সার্কেল করা আছে যেটা, সেটা কিন্তু তোমাদের পড়ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? কারণ পাখিটা তো বসেই ছিল আগে থেকে, ও ঘুম থেকে ওঠে সেটাও দেখতে পেয়েছে। যদি বসে না থাকতো তাহলে দেখতে পেতো না। বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে আন্ডারলাইন যেটা রেড কালার, সেটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। পাখিটা যেহেতু বসেই রয়েছে, আর পাখিটা বসে থাকার জন্যই কিন্তু ওটা পরদিন সকালবেলা দেখতে পেয়েছে। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। পরীক্ষায় তোমাদের প্রশ্ন লাইন তুলে দেবে যে কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, আন্ডারলাইন করো বা চিহ্নিতকরণ করো। তারপর দেখো অ্যাক্টিভিটি 9 রয়েছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিম, অর্থাৎ বিপরীত শব্দ লেখো, করবে এটা। পাতা নম্বর 57 দেখো রয়েছে অ্যাক্টিভিটি 6 এতে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস, ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। আর দেখো রয়েছে যেটা কোয়েশ্চেন আমি প্রথমে বললাম, নাউন ফ্রেজ কোনগুলো, অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনগুলো আর অ্যাডভার্ব ফ্রেজ কোনগুলো, আন্ডারলাইন করো বা আইডেন্টিফাই করো। বুঝতে পারছো? যেটা তোমরা প্রত্যেকে মানে প্রথমেই পড়লে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই আশা করি প্রত্যেকে। কিন্তু ইনফিনিটিভ নতুন দেখতে পাচ্ছ, এটা কি একবার দেখে নাও। এক কথায় বলতে গেলে টু দিয়ে যেগুলো শুরু হচ্ছে, টু লাই, টু ডিস্টার্ব, টু রিটায়ার, টু এ, এই টু দিয়ে যেগুলো শুরু হচ্ছে সেগুলো প্রতিটাই কিন্তু ইনফিনিটিভ। শুধু এটাই মনে রাখবে, যখন টু দেখতে পাবে টু সহ পরের যে ওয়ার্ড আন্ডারলাইন করে দেবে, ইনফিনিটিভ খতম। ঠিক আছে, মানে ইনফিনিটিভ হয়ে গেল। ঠিক আছে, কিন্তু ইনফিনিটিভ বুঝতে গেলে আলাদা তোমাদের ভিডিও করে আমাকে বোঝাতে হবে। ঠিক আছে, এখানে এতটা ডিটেলসে বললে ভিডিওটা অনেকটা লং অলরেডি হয়ে গেছে, আরো বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইনফিনিটিভটা করবে, যেটা দেখাচ্ছে অ্যাক্টিভিটি 6, এটা ভালো করে দেখবে। তার ঠিক পরের পাতায় 58 পেজে অ্যাক্টিভিটি 6C দেখো রয়েছে আইডেন্টিফাই মেইন অর প্রিন্সিপাল ক্লজ এন্ড দ্য ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা একটু আগে করালাম। এরকম করে সেন্টেন্স দিয়ে তোমাদের চিহ্নিতকরণ করতে দেবে কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা মেইন ক্লজ বা কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। বুঝতে পারছো? দেখুন প্রথমটা কি রয়েছে, আই নো এ ম্যান হু ইজ এ ডক্টর। তাহলে আমি একটা মানুষকে জানি, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। যে কিনা ডাক্তার, সেটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। বোঝা গেল? এইভাবে বাকিগুলো কিন্তু করে নিও। পাতা নম্বর 68 দেখো রয়েছে অ্যাক্টিভিটি 8D। এখানে অনেকগুলো সেন্টেন্স দেওয়া রয়েছে, তার সঙ্গে তোমাদের বলতে বলেছে কোনটা কি ক্লজ, আন্ডারলাইন করো এবং তাদের নাম লেখো। তার আগে দেখো রয়েছে নাউন ক্লজ। এই নাউন ক্লজটি কিন্তু একবার দেখে রাখবে। A group of words that you have underlined do the work a noun of a noun, নাউনের মতো কাজ করবে and contain subject or predicate of their own. Such a group of words is called noun clause. ঠিক আছে, কিছুই না, একই রকমই ব্যাপার, শুধু নাউনকে আইডেন্টিফাই করবে, সেটাই একই ব্যাপার। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি 8D যেটা তোমাদের করতে বললাম, আর একটা 9D যেটা রয়েছে দেখো প্যাসেজ থেকে এই যে ওয়ার্ডস গুলো রয়েছে তার মানেটা খুঁজে লিখতে হবে, এটা কিন্তু প্র্যাকটিস করে যেও। পাতা নম্বর 83 তে অ্যাক্টিভিটি 8B ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ ন্যারেশন চেঞ্জ করবে, আর অ্যাক্টিভিটি 9 এ এটা করবে। অ্যাক্টিভিটি 6B পাতা নম্বর 88 এ ন্যারেশন চেঞ্জটা দেখবে ভালো করে। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের গ্রামার সাজেশন যেগুলো আমি দিলাম, এগুলো প্রত্যেকটা ভালো করে করো। এবার চলো রাইটিং। এই পাতাতে নিচের দিকে 88 পাতাতে, অর্থাৎ 88 পেজ নাম্বারে দেখো নিচে দিকে রয়েছে রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং হিন্টস, গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি। অর্থাৎ হিন্টস দেওয়া রয়েছে, সেই হিন্টস গুলো দিয়ে একটা শর্ট স্টোরি করতে হবে। এটা কিন্তু ভালো করে দেখবে। ঠিক আছে, যারা কিন্তু দেখছো তারা কিন্তু প্রত্যেকেই বলছে এটা ভালো করে দেখবে। তারপর দেখো রয়েছে সাপোজ আ বার্ড টক
that talks and plays with you. Write a paragraph in it about 80 words on how you spent a day with the bird during your summer vacation. পাখির সঙ্গে কি করে সময় কাটালে পুরো ব্যাপারটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। তাই অ্যাক্টিভিটি 8 এবং 8B-টা কিন্তু তোমাদের এবার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। পাতা নম্বর 88-এ ভালো করে দেখবে। পাতা নম্বর 83-তে অ্যাক্টিভিটি 10B যে চিঠিটা রয়েছে এই চিঠিটা ভালো করে করবে, ঠিক আছে? যেগুলো তোমরা পারবে না সেগুলো আমাকে কমেন্টে জানাবে, আলাদা করে ভিডিওতে আনসারগুলো দিয়ে দেবো। কিন্তু যেগুলো আমি বলছি এগুলো মন দিয়ে কিন্তু প্রত্যেকে করতে শুরু করে দাও। পাতা নম্বর 59-এ অ্যাক্টিভিটি 8-এ স্টোরি আর স্টোরি রাইটিং, আর 8B-তে রয়েছে একটা লেটার করবে। তো ক্লাস 8-এর এই হলো পুরো ইংলিশ সাজেশন, যেগুলো আমি বললাম সেগুলো মন দিয়ে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন চলে আসবে। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেল গ্রামার গুলো বলার জন্য ডিটেলসে, ঠিক আছে? কিন্তু তবুও তোমাদের বলবো প্রত্যেককে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেই তারপর কিন্তু ভিডিওটা বন্ধ করো, ঠিক আছে? প্রত্যেকের উপকার হবে। আর অবশ্যই কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।